আপনার 13তম মামলা উঠেছিল, কিন্তু মামলা শোনা হয়নি। তারপরে 6 মাস পরে এই আগামী 7 তারিখে আবার মামলাটা উঠতে চলেছে। আমরা আজকে অর্থাৎ 6 তারিখে দিল্লি যাচ্ছি এবং 7 তারিখে মামলাটা হবে। হওয়ার পরে আমরা আবার ব্যাক করব। এখন যেটা হচ্ছে 14তম মামলা হিসাবে উঠতে চলেছে এবং আমরা যে কজ লিস্ট পাবলিশ করেছি, মানে কত নম্বর সিরিয়াল আছে? হ্যাঁ, একদম 45 নম্বর সিরিয়াল আছে। অর্থাৎ 45 নম্বর 50-এর ঘর থেকে 40-এর ঘরে আসতে 3 বছর সময় লাগলো। হ্যাঁ, আগে 60 ছিল, 45 এসছে এখন। তাও আবার মাননীয় প্রধান বিচারপতির পরিবর্তন হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি, একটা নোটিফিকেশন জারি করেছিল আমাদের হচ্ছে মিসলেনিয়াস মামলা হিসাবে ওখানে দর্জ আছে। এই মিসলেনিয়াস মামলাগুলো আপনার ফার্স্ট হাফে শোনা হবে বলে নোটিফিকেশন জারি হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম যে 45 নম্বরটা একদম শেষ মামলা হিসাবে ফার্স্ট হাফে রয়েছে। তারপরে 46 থেকে 2টো থেকে শুনবে, অর্থাৎ 1টা থেকে 2টো পর্যন্ত টিফিন আওয়ার, তারপরে 2টো থেকে আবার সেকেন্ড হাফ বসে, সেখানে 46 নম্বর থেকে। মানে ফার্স্ট হাফের লাস্ট সিরিয়াল হচ্ছে আপনাদের? একদম ফার্স্ট হাফের লাস্ট সিরিয়াল হচ্ছে আমাদের 45 নম্বর। এখন কি হবে শুনানি? দেখুন ব্যাপারটা কি, শুনানি হবে কি হবে না এই মুহূর্তে তো আমরা বলতে পারবো না। সেটা সম্পূর্ণ বিচার ব্যবস্থার উপরে নির্ভর করছে। এখন কতটা তাড়াতাড়ি তারা মামলাগুলো শুনবে, হ্যাঁ, শোনার পরে আমাদের 45 নম্বর আসবে, তারপরে সে শুনবে, সেটা 7 তারিখ ছাড়া আমরা আগে থেকে বলতে পারবো না। তবে দেখুন, সবসময় তো আমরা আশা রাখি যে এবার মামলাটা শোনা হবে। আমরা লক্ষ্য করেছি মাননীয় প্রাক্তন যে প্রধান বিচারপতি, তার আমলে আপনার 13 বার উঠেছে। আমরা 2-4 বার ওঠার পরেই তাকে আমরা যেহেতু মামলাকারী সংগঠন, আমরা কোনো চিঠিপত্র দেইনি, কিন্তু কর্মচারী সমাজ, অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজ, তারা কিন্তু বারংবার রিকোয়েস্ট করেছে যাতে আইন মাফিক মামলাটা শুনে যা হয়, ইয়েস আর নো, সেটা যাতে হয়। কিন্তু তাতেও কর্ণপাত করতে আমরা দেখিনি এবং প্রধান বিচারপতির পরিবর্তন ঘটেছে। আমরা আশা রাখছি এই 14তম মামলা হিসাবে 7 তারিখে মামলাটা শোনা হবে, এটা আশা রাখছি। এখন কি হবে সেটা দাদা আমরা বলতে পারছি না। সেটাই আমরা শুনেছিলাম যে এই মামলাটা যেটা 7 তারিখে হবে সেখানে নাকি বিস্তারিত শুনানি হবে, তা সেই অবকাশটা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। হ্যাঁ, একদম। ওখানে অর্ডারই করে দিয়েছিল 15 তারিখে, যে মামলা পরবর্তী যে অর্ডারটা বেরোয়, 2 লাইনের অর্ডারই বেরিয়েছিল, সেখানে বলাই ছিল যে লেন্দি হিয়ারিং হবে। সেই কারণে মামলাটা আগামী মানে 7 তারিখে জানুয়ারি মাসে শোনা হবে। লেন্দি হিয়ারিং এ যদি শোনা হয়, হোক না। লেন্দি হিয়ারিং এ যদি আপনার অর্ধেকও শোনা হয়, 2 দিন ধরে শোনা হয়, 3 দিন ধরে শোনা হয়, হোক, আমাদের আপত্তি কিছু নেই। সেখানে মামলাটা শোনা হোক, এইটুকুই আমরা আমাদের দেশের সর্বোচ্চ আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি, নিবেদন জানাচ্ছি। তো আপনাদের পক্ষ থেকে কি এরকম কোনো প্ল্যানিং আছে যে নতুন বিচারপতি, প্রধান বিচারপতি যিনি এসছেন সম্মানীয় সঞ্জীব খান্না, তাকে কোনো চিঠি দেওয়া হবে যে যাতে এরপরে ডেট মানে কজ লিস্টে সিরিয়ালটা আগে আসে এবং বিস্তারিত শুনানির একটা অবকাশ হয়? দেখুন, উনি তো মাত্র মানে দায়িত্বভার গ্রহণ করার পর আমাদের জানুয়ারি মাসের 7 তারিখে উঠছে। আমরা ওনাকে এখনো পর্যন্ত কোনো চিঠিপত্র দেইনি। 7 তারিখ চলে যাওয়ার পর মামলাটা কবে আবার ডেট পড়ে, যদি দেখি দিন 7 পরে, 10 দিন পরে পড়েছে, সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু আবার যদি 3 মাস 4 মাস পরে যদি মামলাটা পিছিয়ে যায়, তাহলে তো নিশ্চয়ই আমরা মানে আমাদের আইনজীবীকে দিয়ে সেটাও তিনি মানে সেই যে নোটিফিকেশনটা জারি করেছে সেখানে বলেছিল যে হার্ড কপি বা ইমেলের মাধ্যমে যদি মামলা যদি এগিয়ে নিয়ে আসতে হয় তাহলে আবেদন করতে পারে। সেক্ষেত্রে আমাদের আইনজীবীকে দিয়ে আমরা মামলাটা একটা নির্দিষ্ট দিনে ফিক্সড করার কথা নিশ্চয়ই করব। এবং সব থেকে খারাপ লাগছে আপনাদের জন্য, বিশেষ করে এই মলয় মুখার্জি, আপনি প্রথম দিন থেকে এই মামলা নিয়ে দৌড়দৌড়ি করছেন, আপনি রিটায়ার্ড পারসন। তারপরে দ্বিতীয়ত হচ্ছে কত কষ্ট করে আপনারা পয়সা কড়ি জোগাড় করেন, এ তো সরকারের তো মোচ্ছব করে,
মানুষের টাকা নিয়ে মামলা লড়ে, আর আপনাদের তো কষ্টার্জিত পয়সা, পেনশনের টাকা, অন্যান্য পেনশনভোগীদের টাকা এইটা কালেক্ট করে আপনাদের মামলাটা লড়তে হয়। তো এরকম যদি দিনের পর দিন দেখুন, এই ব্যাপারটা ভালো প্রশ্ন করেছেন। দেখুন, ব্যাপারটা হলো বিচার প্রক্রিয়ার তো কতগুলো ধারা আছে। আমরা ট্রাইব্যুনালে গিয়েছি, ট্রাইব্যুনালের পরে আপনার হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালতে গিয়েছি। সর্বক্ষেত্রে তারা রায় দিয়েছে যে দিয়ে হচ্ছে সাংবিধানিক অধিকার, শুধু আইনি অধিকার নয়। অর্থাৎ যেখানে সাংবিধানিক অধিকার, তাকে তো খারিজ করার ক্ষমতা আমার মনে হয় দেশের আদালতে থাকা উচিত নয়। ঠিক, সেক্ষেত্রে সরকার যেতে পারে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। সরকার যদি মনে করে যে আমার এই বিচার প্রক্রিয়া ঠিক হলো না, সর্বোচ্চ আদালতে যেতে পারে, তাতে আমাদের তো কোনো আপত্তি নেই। সর্বোচ্চ আদালতে তারা এসএলপি করেছে, সে করেছে 22শে নভেম্বর 2022, 22শে নভেম্বর 2022, 28শে নভেম্বর 2022 মামলাটা প্রথম উঠেছে। আর 13 নম্বর উঠেছে 15ই জুলাই 2024, আর 14 নম্বর উঠতে যাচ্ছে 7ই জানুয়ারি 2025। তাহলে 22 থেকে 22-এর শেষ দিন থেকে মানে আগামী প্রথম মাস 25-এর এই মামলাটা চলছে। এখন একটা সুপ্রিম কোর্টে মামলা চলতে গেলে তো প্রচুর 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 খরচ। আমরা দেখুন এতদিন এয়ারে গেছি, কিন্তু আমাদের আর অর্থনৈতিক দুর্বলতার জন্য আমরা এবার ট্রেনে যাচ্ছেন। হ্যাঁ, যে কিছু খরচ একটু বাঁচবে, আমাদের সময় হয়তো অতিবাহিত বেশি লাগবে, কিন্তু আমাদের খরচ বাঁচাবার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। এবার ধরুন যদি মামলাটা সেদিনকে এরকম হয় যে আবার পরের দিন শোনা হবে বা তারপরের দিনও শোনা হবে, তাহলে ওখানে থাকা খাওয়ারও হ্যাঁ, কারণ ব্যাপারটা হলো মিসলেনিয়াস হিয়ারিং এর ব্যাপার। এই যে নোটিফিকেশনটা দিয়েছিল তাতে বলেছিল মঙ্গল, বুধ, বৃহস্পতি এই 3 দিন এই ধরনের মামলা উঠবে। ঠিক আছে, তাহলে আমাদের মঙ্গলবার আছে, মঙ্গলবার কোনো কারণে হলো না বা অল্প একটু শোনা হওয়ার পর জাজদ্বয় বলতেই পারে যে মামলার বাকি অংশটা আমরা বুধবার শুনবো বা বৃহস্পতিবার শুনবো। দেখুন, 2-1 দিনের মধ্যে যদি বলে যে আমরা শুনবো, তাহলে সেক্ষেত্রে আমাদের দিল্লিতে থেকে যেতে হবে। হ্যাঁ, থেকে গিয়ে আমরা এই মামলাটা কিন্তু এখন 7 দিন 8 দিন যদি পরের সপ্তাহে পরে, তাহলে আমরা আবার ফিরে এসে আমরা আবার পরবর্তী দিনে যাব। এটাই আমাদের সিদ্ধান্ত। আপনি মলয় মুখার্জি, আপনি পেনশনের টাকা দিয়ে আপনার হকের দিয়ে বা কর্মচারীদের হকের ডিয়ের জন্য লড়াই করছেন, উকিলের খরচ দিচ্ছেন, আবার পাশাপাশি আপনি মলয় মুখার্জি আপনারই ট্যাক্সের টাকা দিয়ে সরকার আপনার দিয়ে আটকাবার চেষ্টা করে। এই তো বিচিত্র না। দেখুন, ব্যাপারটা কি, আমাদের কর্মচারী সমাজ, শিক্ষক সমাজ আমাদের কিছু কিছু করে অনুদান পাঠিয়েছে। আমরা আমাদের সাংগঠনিকভাবে যে টাকা ছিল সেই টাকা তো বহু আগেই খরচা হয়ে গেছে। আমাদের বিভিন্ন জেলা কমিটিগুলো আছে, তারা বেশ কিছু টাকা সাহায্য করছে, এইভাবে আমরা চালাচ্ছি। কিন্তু তারাই বা কতদিন দেবে? হ্যাঁ, এই তারাই বা খরচ করার কথা নয়, এগুলো তো হকের পাওনা। হকের পাওনা। এবং সব থেকে বেশি দুঃখজনক ব্যাপার যেটা হচ্ছে, যারা অবসর নিয়েছে, যাদের আজকে মানে পেনশনটা খুবই কম, তারা যদি ডিএটা পায়, একটুখানি যতদিন বেঁচে থাকবে তারা একটু স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকতে পারবে। আমার কাছে বারংবার যেটা ফোন আছে, যারা অ্যাক্টিভ কর্মচারী থেকেও কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী, যে মলয়বাবু কি হবে, ডিএটা পাবো, আমাদের খুব খারাপ লাগে। এমনকি তারা অনেকে গত হয়ে গেছে। মানে ধরুন আমাদের কিছু কিছু মানে অনুদান দিয়েছে, কিন্তু পরবর্তীকালে তিনি চলেও গেছেন। তাহলে বুঝুন একটা যে এটার মানবিকতা দিকটা তো দেখতে হয়। ঠিক, একটা তাহলে শুধু কি আইনি দেখতে দিলে হবে যে মামলাটা এতদিন হচ্ছে, ডিএটা তারা পাচ্ছে না, 2009 সাল থেকে ডিএ পাওয়ার কথা, সেখানে ডিএটা রাজ্য সরকার দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা বিচার করছে না সর্বোচ্চ আদালত ঠিক মতো। 12 বার 14 বার মামলাটা উঠছে, তাই সেটা কি বলবো। আর আমাদের দেশের বিচার ব্যবস্থার যদি এরকম সাধারণ মানুষ, কর্মচারী সমাজ, তাদের তো অনাস্থা একটা চলে আসছে, সেটা তো আসাটা ঠিক নয়। আমরা তো দেশের সর্বোচ্চ আদালত, উচ্চ আদালত, ট্রাইব্যুনাল মারাত্মকভাবে সম্মান করি, তাদের সম্মানীয়ভাবে সবসময় কথাবার্তা বলি। কিন্তু সাধারণ কর্মচারী সমাজ তো আমাদেরকে বলছে, বিভিন্ন সমাজ মাধ্যমে এই বিরূপ মনোভাব পোষণ করছে, সেটা তো আমাদের পক্ষে শুনতে ভালো লাগে না। কারণ যেহেতু আমরা তো মামলাটা করেছি এবং সর্বোচ্চ আদালতে সেটা দরজা আছে। এখন যদি সাধারণভাবে, এখন স্বাভাবিক যে তারাও তো
অধৈর্য হয়ে গেছে। আর আমরা যদি অধৈর্য হয়ে মামলাটা ছেড়ে আসি, এই সরকারের একটা দৃষ্টিভঙ্গি কি জানেন, যেটা হচ্ছে জানে যে সুপ্রিম কোর্টে একটা মামলা চলাতে গেলে খরচ, প্রচুর খরচ, এই করতে করতে আমরা ওই মামলা ছেড়ে ফিরে আসব, মামলাটা একদম খড়ের গাদায় ঢুকে যাবে, সেটা চাইছে। এবং সম্প্রতি একজন মহামান্য ইউটিউবার তিনি আমার কাছে প্রশ্ন করেছিলেন, মলয়বাবু জানেন যে 1 কোটি টাকা সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে আপনাদের ডিএ মামলা, এসএসসি মামলা, এই ধরনের মামলা করছে, আমার কাছেও আছে, বেশ কয়েকটা মামলার জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে এগুলো তো আমাদের টাকা, আপনার টাকাও আছে, আপনি একজন সাধারণ নাগরিক, আপনার টাকাও আছে, আমার টাকাও আছে। হ্যাঁ, তাহলে সেই টাকা দিয়ে এইভাবে খরচা করছে 1 কোটি, মানে অর্থাৎ দীর্ঘ থেকে দীর্ঘতর করছে, যাতে আমরা সুপ্রিম কোর্ট থেকে পত্রপাঠ গুটিয়ে আবার চলে আসি। কিন্তু সেটা আমরা করতে দেব না। আমরা প্রয়োজনে মানে বাটি নিয়ে দাঁড়িয়ে পয়সা সংগ্রহ করে আমরা শেষ থেকে চাই।